প্রিয় দর্শক কেমন আছেন? চলছে শীতের সময়। এই শীতের সময় আমরা অনেকেই বেশ উপভোগ করি। তবে কিছু কিছু মানুষ আছেন যাদের শীতকাল আসলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায়। তিনি ভুগতে থাকেন শ্বাসকষ্ট কিংবা অ্যালার্জিজনিত সমস্যায়, প্রায় দেখা যায় কাশির সমস্যা। আর আজকে আমরা এসব বিষয় নিয়ে তাই কথা বলতে চাই। উপস্থিত আছেন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তিনি ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন মেডিসিন বিভাগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মাই টিভি সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং দর্শক, আপনারা যারা দেখছেন তাদের জানিয়ে রাখি যে আপনারা যদি মনে করেন যে অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা কিংবা যাদের হাঁপানি বা অ্যাজমাজনিত সমস্যা আছে, তারা আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। আর ফাঁকে ফাঁকে শুনতে থাকুন এই বিষয়ে আমাদের আলাপচারিতা। স্যার, আমরা শুরুতে একটু জানিয়ে রাখি যে আমরা বিষয়টি আজকে নির্ধারণ করেছি কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলেন যে এই সময়টাতে, বিশেষ করে শীতের সময়টাতে প্রকোপটা বাড়ে কেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে মাই টিভি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ এই যুগোপযোগী এবং একটি সময় উপযোগী একটি বিষয়কে নিয়ে আসার জন্য। এই সময় আসলেই আমাদের জনপদে, আমাদের চেম্বারে, আমাদের হাসপাতালে এই কাশি এবং শ্বাসকষ্টের রোগীর সংখ্যা অনেক বেড়ে যায় এবং এটা আমরা সকলেই জানি যে মূলত শীতকাল এটার মূল কারণ। তো এই যে পরিবেশগত পরিবর্তন, শীতকাল এবং এই সাথে এই সময়ে বৃষ্টির প্রকোপটা কমে যায়, যার জন্য একটু ধুলোবালিটা বেড়ে যায় এবং ধুলোবালি উড়ে বেশি, যার জন্য অ্যালার্জিজনিত সমস্যাগুলো বেশি দেখা যায়, যেটা ডাস্ট রিলেটেড অ্যালার্জিগুলো। আর এর পাশাপাশি কিছু জীবাণু, মূলত ভাইরাস, যারা এই সময়ে, এই সিজনে আপনি জানেন যে বিভিন্ন জীবাণু এক একটি পরিবেশগত সময়ে এক একটি সিজনে এদের প্রকোপ বেড়ে যায়। তো এরকম কিছু ভাইরাস যেগুলো আমাদের ফুসফুসে সংক্রমণ বেশি করে, তারা এই সময়টাতে বেশি তাদের আধিক্য দেখা দেয়। এবং এছাড়া ব্যাকটেরিয়া যেমন নিউমোনিয়া, আর আমাদের সবসময়ই বাংলাদেশের প্রেক্ষাপটে তো যক্ষা, টিবি, এইসব কাশির কারণ তো আছেই, এগুলো থাকেই। তো স্যার, আমরা একটু আসি যে ঘুরিয়ে যদি একটু প্রশ্ন করি যে অ্যালার্জির সঙ্গে আসলে শ্বাসকষ্টের কি সম্পর্ক? আসলে মূল বিষয়টা হচ্ছে, আপনি নিজেও একজন ডক্টর এবং আমাদের দর্শকরাও আজকাল অনেক জানেন ইন্টারনেটের যুগে, যে আসলে আমাদের এই যে বিভিন্ন, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ট্রিগার বলি, বা যে এই যে কারণ যেগুলো, যে ধুলো, তারপর আপনার ফুলের রেণু, তারপর শীত, ঠান্ডা, এই জিনিসগুলো আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন টেনে নিই, আমাদের এই শ্বাসনালীতে গিয়ে এখানে বিভিন্ন রকমের সেল বা কোষ আছে, যার সাথে যেই কোষগুলোকে এরা গিয়ে উজ্জীবিত করে, তখন এই কোষ থেকে কিছু নিঃসরণ হয়, বিভিন্ন রকম ইন্টারলিউকেন এবং বিভিন্ন জাতীয় কিছু, যেগুলো আমরা কেমোকাইন্স বলি, সাইটোকাইন্স বলি, এই জিনিসগুলোকে বের হয়ে আসে। এরা গিয়ে এই আমাদের শ্বাসনালীর যে মাংসপেশি, তাকে সংকোচন ঘটায়। তো স্বাভাবিকভাবেই, যেহেতু আমাদের শ্বাসনালীটা একটা টিউবের মতো, যখন এতে সংকোচন হয়, তখন স্বাভাবিকভাবে আপনার শ্বাসনালীটা সংকুচিত হয়ে শ্বাসকষ্ট দেখা দেয়, কাশি দেখা দেয়। এবং যখন এই কোষ থেকে কিছু নিঃসরণ বের হয়ে এখানে আমরা সিক্রেশন বা এই পানিগুলো জমা হয়, এখানে আবার জীবাণুগুলো আরও বৃদ্ধি লাভ করে, তখন এই কাশি এবং কফ দেখা দেয়। তার মানে স্যার, আসলে সরাসরি অ্যালার্জিটা একটা শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমার বলে যে আমার অ্যালার্জি জাতীয় সমস্যা, তেমন কোনো আমার হাঁপানি বা অ্যাজমা হয়নি, কারণ কেউ আসলে নিজেকে অ্যাজমা রোগী ভাবতে চায় না। তো যারা স্যার অ্যাজমা রোগী, তাদের ক্ষেত্রে আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা যে এই শ্বাসকষ্টের ধরনটা দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তার অ্যাজমা বা হাঁপানি হয়েছে? হ্যাঁ, অবশ্যই। প্রথমত যেটা হয় যে অ্যাজমা রোগীগুলো, অ্যাজমা আমাদের দু ধরনের, এই ধরনের শ্বাসকষ্ট রোগ আছে। একটাকে আমরা বলি অ্যাজমা, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, সিওপিডি। তো মূলত অ্যাজমা যেটা, এটার প্রকোপটা বেশি, এটা হচ্ছে যে সাধারণত একটু কম বয়সে, অর্থাৎ ইয়াং এজে বা চাইল্ডহুডে দেখা যায়, যে যেহেতু এটা অ্যালার্জিজনিত, জেনেটিক জনিত একটা রোগ, যার জন্য দেখা যায় যে চাইল্ডহুড বা আর্লি অ্যাডাল্ট এজেই এই জিনিসটার প্রকোপটা দেখা দেয়। এক। দুই হচ্ছে যে সাধারণত দেখা যায় যে শীতকাল, ধুলাবালি, এইসব সময়ে এই ভ্যারিয়েশন, এই জিনিসগুলো সিজনাল ভ্যারিয়েশনে এই তার রোগের লক্ষণগুলো বেড়ে যায়। আর এর সাথে যেটা দেখা দেয় যে তার শ্বাসকষ্ট হয়, এবং বিশেষ করে এই শ্বাসকষ্ট নেওয়ার সময় গলার ভিতরে একটা, আমরা বাংলা ভাষায় যদি বলি, তার একটা চি চি শব্দ হয়। হ্যাঁ, অনেকটা আরও সহজভাবে বললে মুরগির বাচ্চা ডাকার মতো, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ভিজ। হ্যাঁ, অর্থাৎ শ্বাস নিলে একটা শোঁ শোঁ একটা বাইরে থেকে আওয়াজ পাওয়া যায়, এটা একটা অন্যতম লক্ষণ। পাশাপাশি যেই শ্বাসকষ্ট এবং কাশি, এই যে বিশেষায়িত ঔষধ ইনহেলার, এটা দেওয়ার পরেই দেখা যায় যে শ্বাসকষ্ট, কাশি জাদুর মতো চলে যায়।
এটাও একটা প্রমাণ যে না এটা অ্যাজমা রোগ, না হলে এরকম জাদুর মতো ইনহেলার ব্যবহার করলেই শ্বাসকষ্ট ভালো হয়ে যেত না। সেই ইনহেলার নিয়ে আমাদের অনেকগুলো কথা আছে, তার আগে একজন দর্শকের কথা শুনতে চাই। দর্শক কে আছেন ফোনে, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনছি আপনাকে। আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি, নূরে আলম। জি নুর আলম ভাই বলেন প্লিজ। আমার ওয়াইফের ওই ল্যাপ্রোস্কোপি করাইছিলাম কিছুদিন আগে। সেখানে ইসিজি করার সময় তার যে একটা সমস্যা ছিল সেটা হলো সাইনাস টেকোকার্ডিয়া। আর সেই সাথে ওই যে আরেকটা করাইছিলাম ওই ইসিজির সাথে আরেকটা বুক চেস্টের করছিল, এক্সরে করছিল, সেখানে একটা ওল্ড হেলথ পালমোনারি লাইজন। এই জিনিসটা আসলে কি এবং এটার জন্য মানে কনসিডার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, কথাটা কি আরেকবার বলবেন? লাস্টের শব্দটা কি আপনি আরেকবার বলবেন? লাইনটি কেটে গেছে। আমরা তারপর তাকে সাহায্য করতে চাই। ওনারা আসলে উনি ওই ল্যাপারোস্কোপি করতে রুটিন চেকআপ করেছিলেন, তার মধ্যে ইসিজিতে আসলে বলেছে যে তার ট্যাকিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে। প্লাস উনি আরেকটি শব্দ বললেন, আমরা আসলে ক্যাচ করতে পারিনি, তার আগেই লাইনটি কেটে গেল। আর উনি ভাবছেন যে এর সাথে কোনো টনসিলের রিলেশন আছে কিনা। এক্স্যাক্টলি আসলে আমরা সরাসরি ওনার শ্বাসকষ্টের সাথে রিলেশন পাচ্ছি না। তারপর আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি ফোন করেছেন, যে যদিও আজকের বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত নয়, তারপর আমি বলবো যে আসলে যে কোনো ইনফেকশন বা যে কোনো যেমন আপনার যদি টনসিলের সমস্যা হয়, যেটা আপনার গলা ব্যথা হয়, ঢোক গিলতে ব্যথা হয়, তার সাথে জ্বর থাকে, এই ধরনের লক্ষণগুলো থাকলে যে কোনো ইনফেকশনে আমাদের হৃদয়ের গতি অর্থাৎ হার্ট রেট বেড়ে যায়। যার জন্য আমরা সাইনাস ট্যাকিকার্ডিয়া আর কিছুই না, এটা কোনো রোগ নয়, এটা স্বাভাবিকভাবে আপনার হৃৎপিণ্ডের গতিটা বা হার্ট রেটটা বেড়ে গেছে। এনজাইটির ক্ষেত্রে তো আমি মনে করি যে টনসিলাইটিস বা এটার সাথে আসলে তেমন একটা সম্পর্ক নেই এবং সার্বিকভাবে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। একটা জায়গায় চিন্তার বিষয় আছে স্যার, আপনি বলছিলেন যে ইনহেলার, অনেকে এটা নিতেই ভয় পান, মনে করেন যে এটাই শেষ চিকিৎসা। তাদের জন্য আমাদের কিছু সাজেশন আছে কিনা? না, স্বাভাবিক। ধন্যবাদ একটি খুব জরুরি প্রশ্ন উত্থাপন করার জন্য। আসলে আমাদের যেমন ডায়াবেটিসের রোগী যাদের হয় বা হাই প্রেশার বা হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন যাদের হয়, তাদেরও মতো অ্যাজমা রোগীরাও ভয় পান যে এই ওষুধটা শুরু করলে আমার মনে হয় সারা জীবনে এই ওষুধ শুরু করতে হবে। আসলে এটা সত্য কথা যে যদিও হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো অ্যাজমা অত ভয়াবহ নয়, তারপরেও এটারও অনেক সাইড এফেক্ট আছে। তারপরেও যেটা হয় যে এটা যেহেতু অ্যালার্জিজনিত বা এটা একটা জেনেটিক্স বেসড একটা ডিজিজ, তো এটার জন্য দেখা যায় যে এটা প্রায়ই আবার ফিরে আসে। তবে সাধারণত দেখা যায় যে বয়স বাড়ার সাথে এটার প্রাদুর্ভাবটা কমে যায়, কারণ আমাদের যখন ইমিউনিটি ডেভেলপ করে, তো এটার বিরুদ্ধে যখন দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তখন দেখা যায় যে অ্যাজমার প্রকোপটা ছোটোবেলায় যেমন ছিল তার তুলনায় একটু কমে আসে। তবে যেটা মূল কথা, ইনহেলার আসলে মূল চিকিৎসা। হ্যাঁ, আমাদের যত রকমের চিকিৎসা আছে সাইড এফেক্ট সবচেয়ে কম, কারণ হচ্ছে আপনি একটা গ্যাসের মাধ্যমে ওষুধটা সরাসরি আপনার ফুসফুসে টেনে নিচ্ছেন। এটা আপনার রক্তে খুব সামান্য পরিমাণ ফুসফুস থেকে যায়, এটা না যাওয়ার মতো বললেই চলে, যার জন্য সারা শরীরে এর কোনো সংক্রমণ নেই, এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, শুধু ফুসফুসে কাজ করছে এবং এটাই হচ্ছে দি মেডিসিন বা এটাই আপনাকে ব্যবহার করতে হবে। সুতরাং ভয় না পেয়ে আমি আমার সম্মানিত রোগীদেরকে বলবো যে যদি আপনার ইনহেলার নেওয়ার প্রয়োজন হয়, যদি আপনার রোগটি সিওপিডি অথবা অ্যাজমাই হয়, তাহলে অবশ্যই আপনি এটা নিয়ম মতো ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই ইনহেলারটা ব্যবহার করবেন এবং যত এটা ব্যবহার করবেন তত আপনি দেখা যাবে যে ব্যবহারের প্রয়োজন কমে আসতেছে। এক সময় দেখা যাবে যে ওষুধটা খুব অল্প লাগছে। আর যদি আপনি নিয়ম মতো ব্যবহার না করেন, হঠাৎ মাঝে মাঝে অল্প অল্প ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে এটা আপনাকে এই ওষুধটা ছাড়ছে না এবং পরিমাণটা বেড়ে যাবে। ইনহেলার থেকে আমাদের আরেকটি শব্দের সঙ্গে পরিচিত যে নেবুলাইজার একটি মেশিন আছে, নেবুলাইজেশন নিতে হয়। নেবুলাইজেশনটা আসলে কখন নিতে হচ্ছে? আচ্ছা, নেবুলাইজেশন মূলত যে একটা হচ্ছে যে যারা ইনহেলার নিতে পারেন না, আপনি জানেন যারা এর সাথে পরিচিত, ইনহেলার একটা ডিভাইস, চাপ দিয়ে একটা গ্যাসটা বের হলে ওটাকে শ্বাস দিয়ে টেনে নিতে হয়। যদি এখন আবার একটি নতুন একটি নিয়ম বের হয়েছে যেখানে আপনাকে আর গ্যাস না নিয়ে আমরা ডিপিআই বলি, ড্রাই পাউডার ইনহেলার। তাহলে আপনার ওটা একটা ক্যাপসুলের মধ্যে পাউডারটা থাকে, একটা ছোট যন্ত্রে আপনি ক্যাপসুলটা ঢুকে চাপ দিয়ে আপনি টান দিবেন, সেখানে আপনি গ্যাস নিচ্ছেন না, আপনি পাউডারটাকে টেনে নিচ্ছেন। এটা আরেকটু সহজ।
তো এই দুই পদ্ধতিতে আমরা এই ঔষধটাকে আমাদের ফুসফুসে টেনে নিতে পারি। আর এর পাশাপাশি যেটা নেবুলাইজার, সেটা হচ্ছে আরেকটু বড় মেশিনে, যেখানে আমরা তরল ওষুধটা দিয়ে এটাকে ফোর্সফুলভাবে বা একটু বাতাসের মাধ্যমে একটু জোরে আমরা এই ওষুধটাকে ফুসফুসে ঢুকিয়ে দিই। এদের দুটো প্রযোজ্য ক্ষেত্র নেবুলাইজারের। একটি হচ্ছে একটু যারা বেশি সিরিয়াস রোগী, যারা ওইভাবে শ্বাস নিতে পারছেন না, তাদের জন্য এটা, কারণ নেবুলাইজার মেশিনটা কন্টিনিউয়াস গ্যাস দিতে থাকে, আপনি সুবিধা মতো মেশিন আকারে নেওয়া হয়। একজন দর্শক আছেন ফোনে, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা পুরো টিম আপনার দিকে তাকিয়ে আছি। কে আছেন ফোনে? হ্যালো দর্শক, শুনছি আপনাকে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম নীলু, আমার বয়স হচ্ছে 42, আমি চিটাগাং থেকে বলছি। নীলু, আপনার নাম নীলু? হলো আমি এই 2-4 দিন যদি ধরেন গোসলের সমস্যা হয় বা গোসল না করে হয়তো, তখন দেখা যাচ্ছে যে আমার মানে বুকটা ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার পর এই কফটা থাকে, বাট জোরে কোনো মানে এরকম বেশি কাশি হয় না। আমি এরপর যখন আমি যদি সিঁড়ি মানে উপরে উঠে সিঁড়ি 2-3 তলায় উঠি, তখন দেখা যাচ্ছে আমি খুব হাঁপিয়ে উঠি, আর বুকটাতে এই যে সমস্যা একটু শব্দ হয়। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনার সমস্যাগুলো আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করলাম। মনে রাখার চেষ্টা করলাম এই কারণে যে আমরা একটা এখন বিরতিতে যাব, বিরতির পরে এসে আপনার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অবশ্যই আপনি মাই টিভি এবং মাই হেলথের সঙ্গে থাকবেন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আমরা নিটল ডক্টর সোমেমলেস মাই হেলথ থেকে এই মুহূর্তে ছোট্ট করে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমরা আসবো কাশি এবং শ্বাসকষ্টের দিক নিয়ে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের নিটল ডক্টর সোমেমলেস মাই হেলথ থেকে। আমি ডাক্তার সাকলাইন রাসেল, যিনি এইমাত্র আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। আপনার জন্য বলছি, আমরা কথা বলছি এই শীতের আপনি শ্বাসকষ্ট কিংবা কাশির সমস্যায় ভুগলে তার প্রতিকার কেমন হবে, কীভাবে প্রতিরোধ করবেন, সেই বিষয়গুলো নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন, ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা, যিনি সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন মেডিসিন বিভাগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্যার, বিরতির আগে এক বোন চিটং থেকে আমাদেরকে ফোন করেছিলেন, নীলু। ওনার প্রশ্নটি অনেকগুলো কমপ্লেইন ছিল, মূলত একটা ছিল যে ওনার শ্বাসকষ্টের সঙ্গে মাঝে মাঝে শ্বাসের সঙ্গে শব্দ হয়, সাথে কিছু সমস্যা ওনারা। উনি মূলত বলছিলেন যে আপনি মূলত বলছিলেন যে 3-4 তলা সিঁড়ি বাইলে তখন আপনার শ্বাসকষ্ট হয় এবং তখন আপনার ভিতর থেকে একটু আওয়াজের মতো আসে। তো সাধারণত 3-4 তলার সিঁড়ি বাইলে অনেকেরই একটু শ্বাসকষ্ট হতে পারে। আপনি বলেছেন আপনার বয়স 40 ঊর্ধ্ব, তো 42, রাইট। তো এই জন্য তবে যেহেতু আওয়াজের একটা কমপ্লেন আপনি করছেন, সেহেতু আমি বলবো যে একটু আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু চেক করে নেওয়া উচিত যে আসলে আপনার অ্যাজমা আছে কি না। তবে শুধু অন্যান্য কিছু যদি না থাকে, কোনো কাশি না থাকে, তেমনভাবে খুব বেশি এমনিতেও খুব বেশি শ্বাসকষ্ট না হয়, শুধু সিঁড়ি বাইলেই শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সেই ক্ষেত্রে কাশি নিয়ে আমাদের কিছু দুশ্চিন্তা আছেই, যে কাশির মধ্যে অনেক ভেরিয়েশন দেখা যায়, যে কিছু কাশি শুকনা কাশি হয়, কখনো কাশির সঙ্গে কফ আসে, আবার কখনো দেখা যাচ্ছে যে স্মোকার্স কফ নামে একটি শব্দের সঙ্গে পরিচিত। আমরা বলি যে না, এটা আপনি ভালো হচ্ছেন না, সম্পর্ক আছে ওষুধের সঙ্গে। একটু কি বুঝিয়ে বলবেন যে সাধারণত কি কি কারণে কাশির সমস্যাগুলো দেখা যেতে পারে? আচ্ছা, সাধারণভাবে আসলে কাশির যে প্রকারভেদ আপনি বললেন, যে আমরা যদি সহজভাবে বলি যে একটি হচ্ছে শুকনো কাশি বা যেটা আমরা বলি ড্রাই কাফ, আর একটা হচ্ছে প্রোডাক্টিভ কাফ বা যেই কাশির সাথে কফ বের হয়ে আসে, তো সেটাকে আমরা বলি প্রোডাক্টিভ কাফ। তো এইটা দু ধরনের। আসলে ড্রাই কাফ, যেটা আসলে কফ বের হয় না, এরকম কাশি আসলে সাধারণত মূলত হয় অ্যালার্জিজনিত। তারপর আছে আপনার এই অ্যাজমা রোগী যাদের আছেন, তাদের কাশির সাথে কফ বের হলেও সেটা খুব কম বের হয়, পরিমাণটা অল্প। এবং অনেকেরই আছেন যেটা আমরা একটি টার্ম আছে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, যেখানে শ্বাসকষ্ট থাকে না, শুধু কাশি থাকে। কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, যেখানে শ্বাসকষ্ট নেই, শুধু কাশি আছে, এদের ক্ষেত্রে ড্রাই কাফ হয়। এছাড়া কিছু দূরবর্তী রোগ যেগুলো খুব বেশি হয় না, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ILD, সেরকম কিছু কারণে আপনার এই শুকনো কাশি হতে পারে। তো মূলত অ্যালার্জি এবং অ্যাজমা এই ড্রাই কাফ বা শুকনো কাশির জন্য মূলত আর যখন কাশির সাথে কফ বের হয়ে আসে, প্রোডাক্টিভ কাফ, তখন আমরা ধরে নিই যে কোনো ধরনের এখানে ইনফেকশন থাকার সম্ভাবনা বেশি, যে কোনো রোগ সংক্রমণ হয়েছে। এর পাশাপাশি আপনাদের COPD যেটা আমরা বলেছি, যেটার মূল হয়ই আপনার ধূমপান থেকে। এটা একেবারেই অন্য কোনো কারণ নেই, শুধুমাত্র ধূমপায়ীদের এই কাশি এবং শ্বাসকষ্ট হয়। এবং সাধারণত দেখা যায় 10 বছরের অধিক কেউ যদি নিয়মিত ধূমপান এই বদভ্যাসটা বজায় রাখেন, তাদের ক্ষেত্রে এই COPD বা এই শ্বাসকষ্টের রোগ দেখা যায়, যেটা লক্ষণগুলো অনেকটা অ্যাজমার মতোই, কিন্তু এদের কফটা বেশি হয়, অর্থাৎ কাশির সাথে কফ বেশি আসে। এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর এদের কাশির সাথে কফটা বেশি হয়। আর অ্যাজমা রোগীদের শ্বাসকষ্টের
ভাবটা হয় শেষ রাতে, যেটা আমরা বলি ডাক্তারি ভাষায় মর্নিং ডিপিং, বা ভোর রাত 3টা থেকে 4টা এই সময় দেখা যায় অনেক অ্যাজমা রোগী শ্বাসকষ্টের জন্য জেগে যান। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েশন। আর ধূমপানের ব্যাপারে তো আর বলার কিছু অপেক্ষা এটা আমরা আবার এই কথা নিয়ে আসবো। এই ক্ষেত্রে তো কারো ক্ষেত্রে দেখা যায় যে কাশির মৌসুম চলে, তার অর্থাৎ দেখা যায় বছরে একটা সময় তার কাশির সিজন শুরু হয়ে যায়, একবার কাশি শুরু হলে টানা 1 মাস 1.5 মাস চলতে থাকে। এই ক্ষেত্রে আমাদের ভাবনাগুলো কেমন হওয়া উচিত তাকে নিয়ে? আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ক্রনিক কাফ, অর্থাৎ যেই কাশি মেয়াদ 3 সপ্তাহের অধিক, মোর দ্যান 3 উইকস যদি আপনার কাশি থাকে তাহলে এটাকে আমরা বলি ক্রনিক কাফ। হ্যাঁ, আর এটার অনেকগুলো কারণ আছে, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের অবশ্যই যক্ষ্মাকে মাথায় রাখতে হবে। যে 3 সপ্তাহ আপনি দেখবেন অনেক বিলবোর্ড, আমাদের সরকার অনেক বিলবোর্ড দিয়েছে জনসচেতনতার জন্য, যে 3 সপ্তাহের বেশি কাশি হলে যক্ষ্মা রোগের পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এখন বিশেষ করে আপনি দেখবেন আপনার পরিবার, আপনার আশেপাশে অনেকেরই দেখবেন যে কাশি শুরু হয়েছে, ওষুধপত্রও খাচ্ছেন, ডাক্তারও দেখিয়েছেন, কিন্তু কাশিটা ভালো হচ্ছে না, কেমন একটা খুশখুশি কাশি, দেখা যায় যে মাস পার হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। এটা আসলে মূলত শুরু হয় ভাইরাস ইনফেকশন দিয়ে। এরপরে দেখা যায় যে আমাদের যে এই অ্যালার্জির যেই উপকরণগুলো শরীরের ভিতর তৈরি হয় ভাইরাস ইনফেকশনের কারণে প্রতিক্রিয়ায়, সেগুলো ভিতরে থেকে যায়। তো এই জন্য এই কাশিটা সহজে ভালো হতে চায় না। তো এইসব সময় আমরা সাধারণত একটু দীর্ঘমেয়াদী অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো ব্যবহার করি, বা অ্যান্টি অ্যালার্জি জাতীয় ওষুধগুলো ব্যবহার করি। এরপরেও যদি না হয় তাহলে আমরা অনেক সময় একটু স্বল্পমেয়াদী একটু ইনহেলার ব্যবহার করি। বাট সাধারণত এই ব্যাপারগুলো, এই ইনহেলার দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হয় না। স্যার, এই যে শ্বাসকষ্টের কারণ এটা ঠিক অ্যাজমা রোগ না আসলে। আচ্ছা, শ্বাসকষ্টের ক্ষেত্রে স্যার আমরা কতগুলো শব্দের সঙ্গে পরিচিত। একটি আমরা কথা বললাম অ্যাজমা নিয়ে, মাঝখানে আপনি একটি শব্দ বলেছেন সিওপিডি, এটা আমরা গুরুত্ব সহকারে দেখতে চাই। এছাড়া ব্রঙ্কাইটিস আছে, নিউমোনিয়া আছে, ব্রঙ্কিওলাইটিস আছে। আমরা সাধারণ মানুষ আসলে এতগুলো হয়তো বা বুঝি না, একটু সহজ করে বলবেন কিনা যে রোগগুলোর মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা তো অ্যাজমা নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেছি। আমার ধারণা দর্শকরা সিওপিডি শব্দটা সম্পর্কেও আপনি বুঝে গেছেন যে এটা সাধারণত ধূমপায়ীদের হয়, এবং একটু বয়স শেষের দিকে, অর্থাৎ যারা 10, 15, 20 বছর ধূমপান করেছেন, অর্থাৎ 40 বছর বা তার ঊর্ধ্বে, তাদের দেখা যায় এই ধরনের শ্বাসকষ্ট কাশিগুলো তৈরি হয়, যার লক্ষণগুলো অ্যাজমার মতোই। এটা সিওপিডি আমরা বলবো। আর হচ্ছে যে কয়েকটা শব্দ বলেছেন, যেমন নিউমোনিয়া, এটা একেবারেই হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ফুসফুসে যখন প্রদাহ বা ইনফেকশন হয়, এবং এটার সাথে সাধারণত প্রথম লক্ষণ হয় জ্বরটা খুব বেশি থাকে, যেহেতু একটা ইনফেকশন। তার সাথে দেখা যায় কাশি এবং কিছুটা শ্বাসকষ্ট। অথচ শ্বাসকষ্টের যে রোগগুলো, অর্থাৎ অ্যাজমা, সিওপিডি, এগুলো দেখা যাবে শ্বাসকষ্ট আগে, কাশি জ্বর এগুলো অল্প। রোগী প্রধানত সমস্যায় ভুগবে শ্বাসকষ্ট। আর নিউমোনিয়া হলে প্রধানত দেখা যাবে জ্বর, তার সাথে কিছু কাশি, তারপরে একটু শ্বাসকষ্ট, বুকে ব্যথা, এই জিনিসগুলো হতে পারে। আর ব্রঙ্কিওলাইটিস যেটা বলেছেন, এটা মূলত আসলে আমাদের শিশুদের রোগ। এটাও একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে আমাদের শিশুরাও এই সময়ে খুব বেশি এই ধরনের, আমাদের মারা খুব উৎকণ্ঠিত থাকেন যে এই শ্বাসকষ্ট কাশি রোগে ভুগে, তাদের এরকম হয়। তো সাধারণত ব্রঙ্কিওলাইটিস একটু দীর্ঘমেয়াদী কাশ, যেটা আমি বলেছি 2 সপ্তাহের বেশি কাশি হলে অবশ্যই একটু ডাক্তারের শরণাপন্ন হয়ে দেখে নেওয়া উচিত। যে কোনো কাশি, সেটা যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ গড়িয়ে যায়, একটু ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এই মুহূর্তে আমরা দর্শকের শরণাপন্ন হতে চাই। মাই হেলথে যারা দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে বসে আছেন, তার মধ্যে একজন আমাদেরকে ফোন করেছেন। দর্শক, আপনাকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি মাই হেলথ থেকে। কে আছেন ফোনে? জি, আমি আমার প্রায় দেড় মাস থেকে দেখা যাচ্ছে যে কাশ হচ্ছে। তো কাশ হলে প্রথম দেখা গেছে যে কোনো কফ উঠতো না, আর এখনো কফ উঠে না, তবে ওই শক্ত কফ ওঠে না, কিন্তু ওই যে মানে গাঢ় থুতুর মতো কিছু কফ ধরনের উঠে। আর আপনার এটা ওই রাত্রে একবার হয়তো মাঝে মধ্যে দেখা যায়, দুপুর রাত্রের দিকে একবার হয়তো কাশ উঠে, দিনের বেলা কয়েকবার উঠে। আমাকে ডাক্তার খেতে দিয়েছিল মন্টিন আর ফ্যাক্সো 120, এটাও খাচ্ছিলাম, তো এমনি একটু কমেছে, কিন্তু এখনো এই কাশটা আছে, পুরোপুরি ভালো হচ্ছে না। দর্শক, এরকম কাশি কি এর আগেও হয়েছে আপনার, নাকি প্রতি শীতেই কি এই ধরনের কাশি হয়? আমরা সংযোগে বিচ্ছিন্ন হয়েছি। উনি শীতের, অর্থাৎ গত 1.5 মাস ধরে এই সমস্যা, আমি বুঝতে পেরেছি। তো দর্শক উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, মন্টিডিউকাস, এটাও এক ধরনের অ্যান্টি অ্যালার্জি জনিত ওষুধ, এবং ফেক্সোফেনাডিন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, এবং দুটো ওষুধই আমাদের কাশির জন্য আমরা খুব
হরহামেশাই ব্যবহার একই সঙ্গে বলবো যে এই শীতের সময় যারা ওনার মতো কাশি প্রতিরোধ করতে যাচ্ছেন তাদের জন্য আপনার টিপস আছে কিনা একই সঙ্গে হ্যাঁ ঠিক আছে, একই সাথে বলে দিচ্ছি। তো আপনার ক্ষেত্রে যেটা যেহেতু প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে, আপনি বলেননি ওষুধগুলো ঠিক আছে, ওষুধ ডাক্তার যেভাবে বলেছেন সেভাবে কন্টিনিউ করুন। এর সাথে আপনার যদি উন্নতি না মনে হয় বা যদি মনে হয় নতুন উপসর্গ যেমন কফ আবার নতুন করে দেখা দিচ্ছে, এরকম যদি মনে হয় আমি বলবো একটু একটা বুকের এক্সরে করে নেওয়াটা ভালো হবে। এবং সেই সাথে যদি প্রয়োজন হয় হয়তো একটা অ্যান্টিবায়োটিকের কোর্স প্রয়োজন লাগতে পারে, যদিও এই অ্যালার্জিজনিত হলে যদি কোনো জ্বর টর না থাকে পারতপক্ষে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, তবে একটা বুকের এক্সরের পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে। একই সাথে প্রতিকার যেটা আপনি বললেন যে এটা আসলে আমরা জানি সবাই মোটামুটি, সেটা হচ্ছে একটু ধুলোবালি থেকে দূরে থাকা যতটা সম্ভব। যদি খুব আপনি ধুলোবালি প্রবণ এলাকায় যদি থাকেন তাহলে আজকাল অনেক রকম মাস্ক পাওয়া যায়, একটু মাস্ক যদি ব্যবহার করতে পারেন ভালো। আর এর সাথে শীত থেকে একটু দূরে থাকা, বাচ্চাদের বিশেষ করে আমাদের দেখা যায় যে সারাদিন এখন আসলে আমাদের শীতের প্রকোপ কমে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে, এই যে বৈশ্বিক উষ্ণতার সাথে, দিনে অনেক গরম থেকে রাতে আবার ঠান্ডা পড়ছে। দেখা যায় যে রাতে একটা আপনি হয়তো ভাবছেন যে আজকে অত শীত নেই, কিন্তু দেখা যায় রাত 3টার দিকে একটা ঠান্ডা পড়ে যায়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখা, বিশেষ করে গলায় যদি একটু কাপড় রাখা যায়, হালকা একটা মাফলার বা ওড়না এরকম একটু, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গলায় যদি একটু কাপড় রাখেন, একটু কাঁথা যদি এখন এই অল্প শীতে ব্যবহার করেন তাহলে ভালো হবে। এবং অবশ্যই ঠান্ডা পানি, ফ্রিজের দ্রব্যাদি, ঠান্ডা জিনিসগুলো থেকে, আইসক্রিম থেকে একটু দূরে থাকতে হবে। এবং একই সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে নানাবিধ তথ্য পেতে হলে আপনাকে অবশ্যই মাই টিভিতে চোখ রাখতে হবে প্রতি রবিবার ঠিক 6:50 সন্ধ্যায় মাই হেলথ দেখবার জন্য। যারা এতক্ষণ ফোন করেছেন, ফোন করার চেষ্টা করেছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দর্শক ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে।